নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাসন্তী পুজোর তৃতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ষষ্ঠীর দিন সকালবেলা সংসারের সব কিছু গুছিয়ে নিয়ে লাড্ডু মিঠাইকে নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কুমিরমোড়ায়। এই পুজোর 4 দিন থাকবো। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। কুমিরমোড়ায় এসে বললাম হাজির। ঠাকুরবাড়িতে এসে দেখি তখনও পুজোর কোনো জোগাড় হয়নি। গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন 9টায় ষষ্ঠী পুজোর সময়। তাই বাড়িতে গিয়ে সব জিনিসপত্র রেখে আবার সেজেগুজে ঠাকুরবাড়ি চলে এলাম। এসে আমার শাশুড়ি মা আলাদা করে একটা পুজো দেন বাড়ির নাতি নাতনিদের জন্য। সেসব পুজো নিয়ে আর কলার ছড়া নিয়ে চলে এলাম ঠাকুর দালানে। বাসন্তী পুজোর ষষ্ঠীর দিনকে বাড়ির প্রত্যেকটা বউয়ের নামে 2টি করে কলা মা ষষ্ঠীর ঘটে দেওয়া হয়। তারপর শুরু হয় পুজো। এরপর এক এক করে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। চন্নমিত্তর খেয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে প্রসাদ খেয়ে, জল খাবার খেয়ে, তারপর চায়ের কাপ হাতে নিয়ে শুরু হলো বাড়ির সবাই মিলে দালানে বসে গল্প। সে পুরনো দিনকার কত সুন্দর সুন্দর গল্প। তখন আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, তার সময় যখন পালা পড়তো পুজোর, আমাদের বাড়িতে সবাইকে বাবা জামা কাপড় দিতেন। এমনকি ঢাকি ঢুলি জোগাড়ি আত্মীয় স্বজন বাড়ির যতজন লোক আসবে সবাই নতুন জামা কাপড় পেত। এটাই বাবার নিয়ম ছিল, বাবা এই কাজটাই করতে থাকতেন। এখন বর্তমানে বাবাও নেই, আর বাবার থেকে পাওয়ার এই উপহারের আনন্দটা সত্যিই খুব মনে পড়ে, খুব কষ্ট লাগে। কিন্তু কি করা যাবে, সময়ের তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আগে আমার শ্বশুরমশাই যখন পালা পড়তো, আমাদের বাড়িতেই তো তখন প্যান্ডেল হতো, ছাদে বিহানি বাউন বসতো, দুবেলা গ্রামবাসীরা খাওয়া দাওয়া করতো আমাদের বাড়িতে। আর এখন বর্তমানে সবাই যখন একসঙ্গে পুজো হয়, তখন আমাদের ঠাকুর দালানেই আর একটা ঠাকুর বাড়ি আছে, সেখানেই রান্না হয়। সেখানেই সবাই মিলে সব পরিবারের যত সেন বাড়ির আমরা মেম্বার আছি, সব সেনেরা একসঙ্গে যৌথভাবে সেখানেই খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন সেখানেই খাওয়া দাওয়া, সে এক বিশাল ব্যাপার। তো এই গল্প করতে করতে কখন দুপুর 2টো বেজে গেছে। আর আজকে তো ষষ্ঠী, তো সেই জন্যই আজকে খাবো লুচি আমরা মেয়েরা, আর বাড়ির ছেলেরা আর বাচ্চারা খাবে নিরামিষ ভাত। পঞ্চমীর দিন থেকেই আমাদের নিরামিষ খাওয়ার ব্যাপারটা শুরু হয়ে যায়, যেহেতু মা বেদিতে ওঠেন। তো সেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, নবমীর দিন হোম হওয়ার পর আমরা গিয়ে মাছ ভাত খাবো। ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের এইভাবেই কেটে গেল। সন্ধ্যাবেলা ঠাকুর বাড়িতে গিয়ে আমরা বরণডালার সাজ, কুলোর সাজ সব গুছিয়ে দিয়ে তারপর মা ষষ্ঠীর ঘরে আরতি হবে। মা ষষ্ঠীর ঘরে আরতি হয়ে যাবার পর গুরুদেব মা বাসন্তীর বেদির সামনে পঞ্চগুড়ি দিয়ে আসন করবেন, তার ওপর ঘট পেতে সেটাকে রেডি করবেন। তারপর হবে মা বাসন্তীর আরতি। মায়ের আরতি হয়ে যাওয়ার পর এবার আমরা ঠাকুর দালানে গিয়ে খাওয়া দাওয়া সেরে সেই রাত্রিরের মতো শেষ হলো ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন রাত্রিরে সব কিছু তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হয়, কারণ পরের দিনই হলো সপ্তমী, আর সপ্তমী মানেই হলো কলাবউ স্নান। আর এই কলাবউ স্নানটা আমাদের এখানে খুব সকাল সকালই হয়, তাই আমরা সবাই মিলে যাই কলাবউ স্নান করাতে মায়ের পুকুর ঘাটে। মা বাসন্তী তো খুব জাগ্রত, তার মাহাত্ম্যের একটা কথা বলি। এক বছর বাসন্তী পুজোর পঞ্চমীর দিন সকালবেলা থেকে সারাদিনই ঠাকুর দালান পরিষ্কার করা হয়নি। এদিকে মা বেদিতে উঠে গেছে যথাসময় পঞ্চমীর দিন। ভোর রাত্রিরে হঠাৎ আমার এক যা, সে স্বপ্ন দেখেছে কি বুঝতে পারছে না। সে দেখছে যে মায়ের ঠাকুর দালানে একটি বাচ্চা মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরে খড়ের আঁটি নিয়ে ঠাকুর দালান ঝাড় দিয়ে পরিষ্কার করছে। যখন তার জ্ঞান ফিরেছে আমার জায়ের, তখন সে দেখছে সে বারান্দায় দাঁড়িয়ে আর সেই বাচ্চা মেয়েটি নেই। তো মানে মায়ের এরকম অনেক আরও মাহাত্ম্য আছে, আমি গল্পের মাঝে একটু একটু করে আপনাদের বলবো। কলাবউ স্নান করিয়ে নিয়ে এসে ঠাকুর দালানে চলে আসা হয়েছে। সপ্তমী পুজোও শুরু হয়ে গেছে। সপ্তমী সারা দিনটা কেটে যাওয়ার পর আমরা বাড়ির মেয়েরা সবাই মিলে এরম গ্রুপ করে করে খালি ছবি তুলে যাই। অষ্টমীর দিন সকালবেলা
চলে এলাম। ভোরবেলা থেকে আমাদের মায়ের ঘাট থেকে দণ্ডি কাটা হয়। আমরা বাড়ির সকলেই দণ্ডি কাটি, আমি নিজেও কেটেছি দণ্ডি অনেকবার, আমার মেয়ে কেটেছে। দণ্ডির পরই শুরু হয়ে যায় অষ্টমী পুজো, তারপরে অষ্টমীর পুষ্পাঞ্জলি, তারপরে অষ্টমীর ধুনো পোড়া, কুমারী পুজো, এক এক করে অষ্টমীতে সারাদিন চলতেই থাকে। তারপরে থাকে সন্ধি পুজোর ধুনো পোড়া। এই একইভাবে আমরা বাড়ির মেয়ে বউয়েরা সবাই মিলে অষ্টমী পুজোতে আর সন্ধি পুজোতে আমরা ধুনো পড়ি মায়ের কাছে এইভাবেই। আর এরই মাঝে আমাদের ধুনো পোড়ার পর একটা নিয়ম হলো, বাড়ির সকলে যারা যারা ধুনো পুড়বে তাদের কোলে এক এক করে বসবে। এই বাচ্চা থেকে বয়স্ক সবাই, সবার যারা যারা ধুনো পুড়বে তাদের কোলে এক এক করে সবাই বসবে। সে যে এক দারুণ হুড়োহুড়ি আনন্দ, হই হই, বেশ ভালো হয়। তারপরেই হয়ে যায় কুমারী পুজো। কুমারী তো তৈরি, কুমারীকে সাজিয়ে গুছিয়ে এই দায়িত্বটা আমারই থাকে। এদিকে কুমারী পুজো হয়ে যাবার পর কুমারীকে জল মিষ্টি খাইয়ে প্রণাম জানিয়ে তারপর আমরা নিজেরা জলগ্রহণ করি। আপনাদের সাথে তো একটা জিনিস শেয়ার করিনি, আমাদের এই সন্ধি পুজোর আগে দিন হয় চাঁচর। চাঁচর বলতে মায়ের যে পুকুর ঘাট, সেই পুকুর ঘাটে সন্ধ্যাবেলায় খড়ের আঁটিতে বাঁশের মধ্যে খড়ের আঁটি বেঁধে তাতে কিছু বোম ফোম দিয়ে একটা চাঁচরের বুড়ি বানানো হয়। সেই বুড়িটাকে পুজো করা হয়, 1 ঘন্টা সেটার পুজো হবে, হোম হয়, তার আরতি হয়। হওয়ার পর নারায়ণ হাতে নিয়ে তাকে 7 বার প্রদক্ষিণ করা হয়। তারপর সেই বুড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এটাকেই বলা হয় চাঁচর। এটা হয় সন্ধি পুজোর ঠিক আগের দিন রাত্রিরে। ওই চাঁচর হয়ে যাবার পর চাঁচরের তাঁত নিয়ে আমরা প্রসাদ খেয়ে ঠাকুরবাড়ি চলে এলাম। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এইসব হয়, দিয়ে আবার সেই বাড়ির মেয়েরা বউয়েরা সব গ্রুপ করে ছবি তোলা, গল্প। আসলে এই 4টে দিনের আনন্দটাই তো বিশাল ব্যাপার। আর একটা জিনিস তো আমরা বউয়েরা খুব বেশি করি, গয়না আর শাড়ি। যে যত সুন্দর সুন্দর শাড়ি পরা, সাজা গোছা, গয়না গাটি, এইসব নিয়েই আমাদের পুজোর 5টা দিন দারুণভাবে কেটে যায়। চাঁচরের একটা কথা বলি, আমাদের বাড়িতে নিয়ম আছে যে গর্ভবতী মহিলা এই চাঁচরে যেতে পারে না। তো আমাদের বাড়ির এক বউ এই 5 মাসের গর্ভবতী অবস্থায় সে চাঁচরের পুজো দেখতে গিয়েছিল। তো যথারীতি সে কিছু বুঝতে পারেনি, বাড়ি চলে আসে। হঠাৎ রাত্রির 12টা থেকে সে ছিল, আচমকা উঠে দেখে ঘরের সব কিছু একটা দমকা হাওয়ায় সব ওলট পালট হয়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। এবং বাড়ির লোক কিছু প্রথমে বুঝতে পারেনি, সে ডাকছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে ভয়ঙ্কর তার উপর দিয়ে গেছে। পরের দিন যখন আমাদের বাড়ির গুরুদেবকে সেই তার কথার বলা হয়, তখন তিনি বলেছিলেন চাঁচরে কোনো দিন কোনো গর্ভবতী মহিলার যাওয়া উচিত নয়। সেই মহিলা ওই গর্ভবতী অবস্থায় ওই চাঁচরে গিয়েছিলেন, মা তাতে রুষ্ট হয়েছেন। এরকমই অনেক নানান আমাদের মা বাসন্তীর কাহিনী আছে, অনেক গল্প আছে। তো এই করেই কেটে গেল আমাদের অষ্টমী। এর পরের দিন নবমী। নবমীর সকালবেলায় শুরু হয়ে যায় নবমী পুজো। তারপরেই হয় হোম। হোমের পর হোমের টিপ নিয়ে শেষ হয়ে যায় নবমীর পুজো। আর নবমী হয়ে যাওয়া মানেই তো মায়ের চলে যাওয়ার পালা। আর একটা দিন পরেই মা চলে যাবেন। এই করেই সারা দিন নবমীর দিনটা কেটে যায়। বাড়িতে অনেক লোকজন, আত্মীয় স্বজন সবাই আসে, গল্প এই করতে করতেই কখন পুজোটা শেষ হয়ে গেল, নবমীও শেষ হয়ে গেল। নবমী শেষ হয়ে যাওয়া মানেই হলো একরাশ মন খারাপ। পরের দিন সকালে উঠেই দশমী। দশমীর দিন গুরুদেব দশমীর পুজো সেরে নিলেন। মাকে বিদায় জানিয়ে মায়ের ঘটে সুতো কাটা হয়ে গেল। তারপরেই দধিকর্মা মাখা, সিঁদুর খেলা। সকালবেলা আমাদের এক পাট সিঁদুর খেলা হয়ে যায়। তারপর আবার বিকেলবেলা মাকে বরণ করে বাড়ির সকলে মিলে আবার মায়ের সাথে সিঁদুর খেললাম। এই করেই আমাদের কেটে গেল দশমী। পুজোর যেই 5টা দিন কিভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না। একরাশ মন খারাপ নিয়ে মাকে বিদায় জানাতে হলো। বিসর্জনের সময় মাকে নিয়ে যাওয়া হতো আগে হ্যাচাকের আলোতে, আর কাঁধে করে নিয়ে যাওয়া হতো, বাঁশেতে দড়ি বেঁধে মাকে তাতে বসিয়ে
কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হতো। বর্তমানে এখন ট্রলারে করেই নিয়ে যাওয়া হয়। এবার মাকে বিদায় জানাতে আমরা সবাই মিলে মায়ের ঘাটে গেলাম, সেখানে মায়ের বিসর্জন। এইভাবেই শেষ হলো আমাদের বাসন্তী পুজোর পর্ব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো।